আজকের গল্পটা শুরু হয় প্যারিস শহর থেকে। আর এখানেই আমরা এই গল্পের নায়িকা ডায়নাকে দেখি। প্যারিসে সে আসলে প্রত্নতত্ত্ব বিভাগের একজন ইন্সপেক্টর হিসেবে কাজ করতে এসেছে। তখনই কিছু লোক এসে তার কাছে একটা ব্রিফকেস নিয়ে আসে, আর এটা পাঠিয়েছে ব্যাটম্যান। ডায়না যখন সেটা খোলে, সে সেখানে একটা ছবি পায়। ছবিটাতে 4 জন মানুষ আছে, তাদের সঙ্গে ডায়নাও রয়েছে। আর তার সাথে একটা ছোট্ট চিঠি থাকে, যাতে লেখা ছিল, আমি ছবিটার আসল কপি খুঁজে পেয়েছি, হয়তো একদিন তুমি তোমার গল্পটা আমাকে অবশ্যই শোনাবে। এরপর গল্পটা আমাদেরকে নিয়ে যায় অতীতের দিকে। এখানেই শুরু হয় ফ্ল্যাশব্যাক। তখন ডায়না অনেক ছোট ছিল। সে তখন ছিল থেমিসকিরা নামের এক দ্বীপে। এই দ্বীপটার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখানে শুধুই নারী যোদ্ধারা বাস করে। সবাই ছিল অসম্ভব শক্তিশালী, প্রশিক্ষিত আর সাহসী। তারা ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো, ধনুক, তীর ছোড়া সবকিছুতেই একদম নিখুঁত ছিল। ডায়না ওদের দেখে খুবই মুগ্ধ হতো। সে সবসময় চেষ্টায় থাকতো যেন ওদের মতো হতে পারে। কিন্তু তখনই সেখানে চলে আসে ডায়নার মা, রানী হিপোলিটা। তিনি ছিলেন সেই দ্বীপের রানী। তিনি এসে বলেন, তুমি এখানে আবার কি করছো? কতবার তো বলেছি এখানে তোমার আসতে মানা। আমি চাই না তুমি যুদ্ধ শেখো, আমি চাই তুমি যুদ্ধ থেকে দূরে থাকো। তখন ডায়না বলে, কিন্তু মা, আমি তো যুদ্ধ শিখতে চাই। তখন সেখানে রানীর বোন আসে। সে তাদের সেনাবাহিনীর কমান্ডার। সে বলে, তুমি যদি আমাকে ডায়নাকে প্রশিক্ষণ দিতে নাই দাও, তাহলে আমরা কিভাবে তাকে প্রস্তুত করব? তখন রানী হিপোলিটা বলেন, সেই পুরো পৃথিবীর সর্বশেষ শিশু। আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই না সে যুদ্ধ বা এরকম কিছু শিখুক। সে যুদ্ধ থেকে যত দূরে থাকবে তত ভালো। কিন্তু ডায়না এরকম জেদ ধরে বলে, যদি আমাকে শিখতে না দাও, তাহলে আমি ছোট ছোট কাজ করেই থেকে যাব, কোনোদিন ভালো কিছু করতেই পারবো না। রানী তখন একদম আবেগ ভরে বলে, যুদ্ধ থেকে কেউ কখনো কোনো লাভ পায়নি, এতে শুধু ক্ষতিই হয়েছে। চলো তোমাকে একটা গল্প শোনাই। ডায়না তখন জানতে চায় এই গল্পটা কিসের। তখন হিপোলিটা বলে, এটা আমার নিজের গল্প, আমার নিজের জাতির গল্প, আমার অতীতের গল্প। এরপর হিপোলিটা তার অতীতের গল্প বলতে শুরু করে। অনেক অনেক আগে দেবতা ও মানুষেরা একসাথে শান্তিতে বসবাস করত। সবার মধ্যে অনেক মিল ছিল। কিন্তু এক দেবতা ছিল যার নাম এরিস। সে ছিল যুদ্ধের দেবতা। তার এই ভালোবাসা ভরা মানব জাতি একদমই সহ্য হতো না। যখনই সে দেখত মানুষ একে অপরকে ভালোবাসছে, সে রেগে যেত। এরিস ধীরে ধীরে মানুষের মনে রাগ, ভয় আর ঘৃণা ঢুকিয়ে দিতে শুরু করে। মানুষ একে অপরের শত্রুতে পরিণত হয়। এক সময় এমন অবস্থাও আসে, মানুষ একে অপরকে মেরে ফেলতে শুরু করে। চারদিকে যুদ্ধ আর ধ্বংস চলতে থাকে। তখনই আরেক দেবতা জিউস চেষ্টা করে মানুষকে আবার ভালোবাসার পথে ফেরানোর। অনেক চেষ্টা করা হয়, কিন্তু একদিন এরিস আবারও ফিরে আসে। তখন সব দেবতারা মিলে এরিসের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু এরিস এত শক্তিশালী ছিল যে সে সবাইকে মেরে ফেলে, সবাইকে ধ্বংস করে দেয়। সবশেষে জিউস নিজে পৃথিবীতে আসে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে এরিসকে আঘাত করে, আর এতে এরিস পালিয়ে যায়। তবে জিউস জানতো এরিস একদিন আবারও ফিরে আসবে। তখন সে পুরো মানব জাতিকে ধ্বংস করে দেবে। এই কারণেই জিউস নিজের শক্তি দিয়ে একটা বিশেষ তলোয়ার তৈরি করে এবং সেটি মানুষের রক্ষার জন্য আমাদের হাতে তুলে দেয়। সেই সাথে এই দ্বীপটা তৈরি করে দেয়, যেটা এখন আমাদের বাসস্থান। এই দ্বীপটা এমন ভাবে বানানো হয়েছে যাতে মানুষ তা দেখতে পায় না, একদম অদৃশ্য এক জায়গায়, যেখানে বাইরের কেউই ঢুকতে পারে না। সব শুনে ডায়না সেই তলোয়ারটা দেখতে যায়, যেটা এতকাল ধরে সুরক্ষিতভাবে রাখা আছে। হিপোলিটা তাকে নিয়ে যায় সেই জায়গায়। সেখানে পৌঁছে ডায়না তার মা হিপোলিটাকে জিজ্ঞেস করে, কে ব্যবহার করবে এই তলোয়ার? তখন হিপোলিটা বলে, এই তলোয়ার সেই নিবে যার প্রচন্ড শক্তি আছে, যার সাহস আর যুদ্ধ করার মানসিকতা আছে। কিন্তু তুমি এটা কখনোই নিতে পারবে না, কারণ আমি তোমাকে যুদ্ধ শিখতেই দিব না। কিন্তু ডায়না থেমে থাকার মেয়ে নয়। সে নিজের ইচ্ছে মতো রাতের বেলায় গোপনে প্র্যাকটিস করতে থাকে। সে তার আন্টির সাথে লুকিয়ে প্র্যাকটিস করে যুদ্ধের সব কৌশল এতদিনে শিখে ফেলেছে। সে প্রতিদিন রাতে নতুন নতুন কৌশল শিখতে থাকে। তলোয়ার চালানো, ধনুক, শরীর চর্চা সবকিছুতেই সে ধীরে ধীরে
ধীরে আরো দক্ষ হয়ে ওঠে, তার মানসিক দৃঢ়তাও বাড়তে থাকে। এরপর একদিন যখন তারা দুজনে প্র্যাকটিস করছিল, তখন রানী হিপোলিটা সেখানে এসে হাজির হন। তিনি সব দেখে রেগে যান, বলেন, আমি তো বলেছিলাম ওকে যুদ্ধ শেখাতে না, তাহলে তুমি কেন আমার কথা শোনোনি? তখন তার বোন উত্তর দেয়, যদি ভবিষ্যতে আমাদের উপর আক্রমণ হয় তাহলে ডায়না সম্পূর্ণ একা থাকবে। যদি সে যুদ্ধ না শেখে তাহলে ও নিজের জীবনও বাঁচাতে পারবে না। এই কথাগুলো শুনে রানীও ভাবেন এবং শেষ পর্যন্ত তিনি ডায়নাকে প্রশিক্ষণ দিতে সম্মতি দেন। সে বলে, ঠিক আছে, তবে এবার থেকে তার প্রশিক্ষণ হবে দ্বিগুণ, না 8 গুণ বেশি। তাকে এমনভাবে তৈরি করো যেন সে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। এরপর অনেক সময় কেটে যায়, ডায়না বড় হয়ে যায়, সে একজন শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠে। সে এখন যুদ্ধের সব ধরনের কৌশল জানে। তার বুদ্ধি আর সাহস দুটোই অসাধারণ, কিন্তু সে জানে না তার মধ্যে এক ধরনের বিশেষ শক্তিও লুকিয়ে আছে, যার ব্যাপারে তাকে কেউ কখনো বলেনি। তো একদিন সে সমুদ্রের কিনারে দাঁড়িয়েছিল, হঠাৎই সে দেখে আকাশ থেকে কিছু একটা পড়ে যাচ্ছে পানিতে। সে দৌড়ে গিয়ে দেখে একজন মানুষ ডুবে যাচ্ছে। তখন সে ঝাঁপ দিয়ে পানিতে লাফ দেয় আর সেই লোককে টেনে তীরে নিয়ে আসে। সে আশ্চর্য হয়ে তাকে দেখতে থাকে। এই প্রথম সে কোনো পুরুষ মানুষ দেখছে, কারণ এতদিন সে শুধু নারীদের সাথেই থেকেছে। এই লোকের নাম ছিল স্টিভ। এরপর দেখা যায় সমুদ্রের ওপর বড় একটা জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। সেটা দেখে বোঝা যায় ওদের পেছনে কেউ ধাওয়া করছে। ওরা আসলে জার্মান সৈন্য। স্টিভকে ধাওয়া করতে করতেই ওরা ভুল করে এই অদৃশ্য দ্বীপে ঢুকে পড়েছে। দ্বীপটা এতদিন মানুষের চোখে পড়তো না, কিন্তু সেই বিমানের ধ্বংসাবশেষের কারণে এখন ওরা দ্বীপটাও দেখতে পায়। তারপর জার্মান সৈন্যরা একে একে সেই দ্বীপে চলে আসে। তখন সেখানে বাকি মেয়েরাও চলে আসে তাদের আটকাতে। জার্মান সৈন্যদের হাতে ছিল অনেক আগ্নেয়াস্ত্র, কিন্তু ডায়নাদের দলের কাছে শুধুই ঢাল তলোয়ার ছিল। এরপর তাদের মধ্যে শুরু হয় এক দুর্দান্ত যুদ্ধ। ডায়নার নারী সেনারা একের পর এক জার্মান সৈন্যদের হারিয়ে দেয়, কিন্তু এই লড়াইয়ে ডায়নার আন্টি ডায়নাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়, যে তাকে যুদ্ধ শিখিয়েছিল। সে মরে যায় তার চোখের সামনে। এই কষ্টে ডায়নার মন একদম ভেঙে যায়। তারপর তারা স্টিভকে বন্দি করে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার মিশন কি? এখানে কেন এসেছো? স্টিভ তখন বলে, আমি একজন গুপ্তচর। আমি জার্মানির ভেতর গোপন একটা মিশনে ছিলাম। সেখানে জানতে পারি জার্মানিরা এমন এক বিষাক্ত গ্যাস তৈরি করছে যা পুরো বিশ্ব ধ্বংস করে দিতে পারে। আমি সেই ফর্মুলা নিয়ে পালিয়ে এসেছি। সেই ডায়েরিটা আমার কাছে আছে। সে বলে এই গ্যাস বানাচ্ছে ডক্টর মারু নামের এক বিজ্ঞানী, যার মুখের একাংশ নিজের তৈরি গ্যাসেই পুড়ে গেছে। এই কাজের পেছনে আছে জেনারেল লুডেনডরফ, যে এই গ্যাস দিয়ে বিশ্বযুদ্ধ শুরু করতে যায়। ডায়নারা এসব কিছুই জানতো না, কারণ তারা বাইরের পৃথিবী থেকে একদম আলাদা ছিল। স্টিভ বলে, যদি সে এই ডায়েরিটা ব্রিটিশ ইন্টেলিজেন্স বিভাগে পৌঁছে দিতে পারে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আগেই তা বন্ধ করা সম্ভব। ডায়না এসব শুনে ভাবে এর পেছনে নিশ্চয়ই এরিসের হাত আছে, যে মানুষের মধ্যে ঘৃণা ছড়ায়। সে ভাবে এরিস ফিরে এসেছে আর তার কাজ আবারও শুরু করেছে, সবার মাঝে হানাহানি লাগিয়ে দিচ্ছে। এজন্যই সে ভাবে জিউস তো আমাদের তৈরি করেছিল মানবজাতির রক্ষার জন্য, এখন সময় এসেছে সেই দায়িত্ব পালন করার। সে সিদ্ধান্ত নেয় এরিসকে হত্যা করতে যাবে। তো সেই রাতেই ডায়না তার পুরো যোদ্ধা রূপে হাজির হয়। তার গায়ে ছিল যুদ্ধের সাজ, হাতে ছিল সেই উজ্জ্বল রশি আর তলোয়ার, যেগুলো তার জন্যই বানানো হয়েছিল। সে প্রস্তুত হয় দ্বীপ ছেড়ে বাইরে যাওয়ার জন্য, মানব জাতিকে রক্ষা করার লক্ষ্যে। ঠিক তখনই রানী হিপোলিটা সেখানে এসে উপস্থিত হন। তিনি বলেন, তুমি যদি একবার এই দ্বীপ ছেড়ে যাও তবে আর কখনোই ফিরে আসতে পারবে না। ডায়না তার মাকে জবাব দেয়, এখানে থেকে আমি কি করব মা? আমি মানুষদের রক্ষা করব, এটাই আমার লক্ষ্য। তখন রানী বলে, মানুষ তো কিচ্ছু বোঝে না, তারা তোমার মূল্য কখনোই বুঝবে না। কিন্তু ডায়না মন শক্ত করে বলে, আমি প্রতিটি বাধার বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত। তারপর সে একটি ছোট্ট নৌকায় চেপে স্টিভের সঙ্গে দ্বীপ ছেড়ে চলে যায়। এরপর ওরা লন্ডনে পৌঁছে যায়। স্টিভ তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সেই নোটবুক নিয়ে যায়, যা সে জার্মানদের কাছ থেকে চুরি করেছিল। বইটি খুলে দেখা যায় সেখানে দুটি প্রাচীন ভাষায় কিছু লেখা রয়েছে। তারা সেখানে লেখা দেখে কিছুই বুঝতে পারে না। তখন ডায়না বলে, আমি পড়তে পারবো। বইটা খুলে সে বলে, এখানে লেখা আছে অটোনিয়ান আর সুমেরীয় ভাষায়। আসলে ডায়না হাজারো ভাষায় কথা বলতে পারে। তার জ্ঞানের গভীরতা এতটাই যে সে যে কোনো লেখা দেখে তার অর্থ বুঝে ফেলতে পারে। সে পুরো বইটা ডিকোড করে ফেলে। এতে জানা যায় জার্মান
জার্মানরা এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি করছে, যা তারা সীমান্তে ব্যবহার করবে, যেখানে প্রচুর সৈন্য অবস্থান করছে। এই তথ্য পেয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবে জার্মানদের সঙ্গে কথা বললে হয়তো কিছু একটা সমাধান হবে, কিন্তু স্টিভ বলে, আমাকে সেই ঘাঁটিতে যেতে দিন যেখানে এই গ্যাস তৈরি হচ্ছে। আমি ওখানে গিয়ে ওদের থামানোর চেষ্টা করব। কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অনুমতি দেয় না। এই সিদ্ধান্তে ডায়ানা রেগে যায়। সে বুঝে ফেলে এরিস এখন সম্পূর্ণ প্রস্তুত এবং যদি এখনই তাকে থামানো না যায় তাহলে সে সফল হয়ে যাবে। তখন তারা ঠিক করে আর দেরি না করে নিজেরাই ব্যবস্থা নিবে। এরপর জার্মানির এক গোপন ঘাঁটিতে দেখা যায় ডক্টর মারু নামের এক বিজ্ঞানী কাজ করছে নতুন এক গ্যাস তৈরির ওপর। এই গ্যাস কোনো সাধারণ বিষ নয়, বরং মানুষের শরীরকে পরিবর্তন করে তাকে এক ধরনের সুপার হিউম্যানে পরিণত করতে পারে। তখন জার্মান জেনারেল এরিক সেখানে আসে এবং ডক্টর মারুকে জিজ্ঞেস করে, তুমি কি সেই গ্যাস তৈরি করেছো? ডক্টর মারু উত্তরে বলে, হ্যাঁ আমি পেরেছি। সে সবাইকে সেই গ্যাসের ক্যাপসুল দেখায়। এরিক তখন সেটা ভেঙে ফেলে আর সেখান থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে জেনারেলের শরীরে আলো জ্বলতে থাকে। এটা দেখে বোঝা যায় তারা সত্যিই সফল হয়েছে। ওদিকে ডায়না ও স্টিভ পৌঁছে যায় সেই জায়গায় যেখানে জার্মান আর ব্রিটিশ সৈন্যরা যুদ্ধ করছে। এই জায়গাটা একটা এমন স্থান যেখানে কেউ 1 ইঞ্চিও এগোতে পারেনি। এক পাশে ব্রিটিশরা আর এক পাশে জার্মানরা, মাঝখানে শুধু মৃত্যুর ছায়া। আর তখন ডায়না তার পুরো যোদ্ধার সাজে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে জার্মান সৈন্যরা গুলি ছুটতে থাকে, কিন্তু ডায়না তার ঢাল দিয়ে সবকিছু আটকে ফেলে। তার শরীরে শক্ত প্লেট, হাতে ছিল ঢাল। এসব দিয়ে সে প্রতিটা গুলি ব্লক করতে থাকে। ডায়নার গতি ছিল অনেক দ্রুত। সে প্রতিটা গুলির গতিপথ বুঝতে পারছিল এবং সে এগুলো পেরিয়ে এগিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে স্টিভ আর তার সাথে টিমও সাহস পায় আর ডায়নারা পেছনে পেছনে এগিয়ে যায়। ব্রিটিশ সৈন্যরাও তাদের অনুসরণ করে আর ধীরে ধীরে ওরা পৌঁছে যায় সেই জায়গায় যেখান থেকে জার্মান সৈন্যরা গুলি চালাচ্ছিল। কিন্তু ডায়না একের পর এক সবাইকে হারিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায় তার শক্তি আর সাহস দেখে। এক পর্যায়ে ডায়না এমন এক জায়গায় পৌঁছায় যেখানে কিছু নিরীহ গ্রামবাসী জার্মান সৈন্যদের হাতে বন্দী ছিল। এরপর আবার জার্মান সৈন্যদের সাথে ডায়নার তীব্র যুদ্ধ শুরু হয়। শেষমেশ ডায়না সব শত্রুদের হারিয়ে দেয় আর বন্দীদের মুক্ত করে দেয়। গ্রামের মানুষরা অনেক খুশি হয়, সবাই ডায়নাকে আশীর্বাদ দেয়। তখন একজন লোক সেই মুহূর্তের একটা ছবি তুলে দেয় যাতে ডায়না, স্টিভ এবং তার 3 সঙ্গী থাকে। ঠিক সেই ছবিটাই বর্তমান সময়ে ব্যাটম্যান ডায়নার কাছে পাঠিয়েছে। এরপর আবার ডায়না অতীতের স্মৃতি মনে করতে থাকে। তখন দেখা যায় কিছু জার্মান সৈন্য একটা গ্রামে বিষাক্ত গ্যাসের বল ফেলে দেয়, যার ফলে পুরো গ্রামে গ্যাস ছড়িয়ে পড়ে। ডায়না যখন সেখানে পৌঁছায় ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। সে নিজেকে দোষ দিতে থাকে, কিন্তু স্টিভ তাকে সান্ত্বনা দেয় যে এতে তার কোনো দোষ নেই। ডায়না ভাবে যদি সে আরো আগে পৌঁছাতে পারত তাহলে এই ক্ষতি হতো না। তখন সে সিদ্ধান্ত নেয় সে এই গ্যাসের উৎস খুঁজে বের করে এরিসকে শেষ করবে। সে ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছে যায় যেখানে গ্যাসের বলগুলো তৈরি করা হচ্ছিল। সেখানে পৌঁছেই ডায়না আবার যুদ্ধ শুরু করে। তার কাছে ছিল সেই ব্রেসলেট আর তলোয়ার, যা দিয়ে সে গুলি প্রতিহত করতে করতে এগিয়ে যায়। জেনারেল এরিক তখন সেই বিশেষ গ্যাসের ক্যাপসুল ভেঙে ফেলে, যেটা তার পাওয়ার বাড়ানোর জন্য বানানো হয়েছে। সেই গ্যাস তার শরীরের ভেতর ঢুকে যায়। সে এক প্রকার সুপার হিউম্যানে পরিণত হয় এবং ডায়নার সঙ্গে লড়াই শুরু করে। কিন্তু ডায়নার কাছে ছিল সেই জাদুকরি তলোয়ার, যা দিয়ে সে এরিককে পরাস্ত করে তার বুকে আঘাত করে। এরিক মারা যায় এবং সেই মুহূর্তে মনে হয় যেন পৃথিবী এক বিশাল বিপদের হাত থেকে মুক্তি পেল। তাকে শেষ করার আগে ডায়না একবার বলে, মানবতার মঙ্গলের জন্য আমি তোমাকে মেরে ফেললাম। আসলে ডায়না এরিককে এরিস দেবতা মনে করেছিল। সে ভেবেছিল তার মৃত্যুর পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম কিছুই ঘটে না। এদিকে দেখা যায় জার্মানিরা আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ডায়না অবাক হয়ে যায়, কারণ সে বিশ্বাস করত যুদ্ধের দেবতা মারা গেলে এই যুদ্ধ হয়তো শেষ হয়ে যাবে। এদিকে স্টিভ আসে আর ডায়না তাকে বলে, আমি এরিসকে শেষ করেছি, কিন্তু মানুষ এখনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন? তখনই স্টিভ বলে, আমার এই সম্পর্কে কিছুই জানা নেই। ডায়না বলে, আমি দেখেছি ছোট শিশুরা মারা যাচ্ছে আর কেউ তাদের দিকে খেয়ালও করছে না। এটা তখনই হয় যখন এরিস মানুষের ওপর নিয়ন্ত্রণ চালায়। স্টিভ বলে, হয়তো মানুষই এমন যুদ্ধ করতে চায়। ডায়না বলে, আমার মা সঠিক ছিলেন, মানুষ আমাদের সাহায্যের যোগ্যই না। স্টিভ তখন বলে, এই মুহূর্তে তোমার আমাদের সাহায্যের দরকার। যদি তুমি সাহায্য না করো তাহলে অনেক মানুষ এভাবেই মারা যাবে। এরপর স্টিভ সেখান থেকে
চলে যায় অন্যদিকে। আর তখন ডায়না কিছু আওয়াজ শুনে পেছনে ফিরে দেখে স্টিভের একজন ঊর্ধ্বতন অফিসার সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন ব্রিটেনের অফিসার, জার্মান অফিসার না, কিন্তু তিনি জার্মানিদের ক্যাম্পে ছিলেন। হঠাৎ সে বলে ওঠে, তোমার মা ঠিক বলেছে, মানুষ আমাদের সাহায্যের যোগ্যই না, আমাদের মানুষকে শেষ করে দেওয়া উচিত, তারা লোভী মানুষ। আর তখন ডায়না বুঝতে পারে এই হচ্ছে আসল এরিস। ডায়না বলে, তুমি তাহলে এরিস তাই না? বলেই সে ওই তলোয়ার নিয়ে তার সামনে এগিয়ে যায়। ডায়না তলোয়ার দিয়ে এরিসকে আক্রমণ করে। তলোয়ার যখন এরিসের হাতে লাগে তখন এরিসের কিছুই হয় না, বরং তলোয়ারটা নিমিষেই পুরো ছাই হয়ে যায়। ডায়না এটা দেখে ভীষণ অবাক হয়, কারণ সে ভেবেছিল এই তলোয়ার দিয়ে এরিসকে শেষ করা যাবে। এরিস তখন বলে, জিউস আমাকে মারার জন্য এই তলোয়ার বানায়নি, বরং তোমাকে বানিয়েছে। আর শোনো, মানুষরা আমাদের থেকে পৃথিবী ছিনিয়ে নিয়েছে, তারা পৃথিবী ধ্বংস করছে। আর যখন আমার বাবা আমাকে আঘাত করেছিল আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি 1000 বছর ধরে এই দিনেরই অপেক্ষা করছি। মানুষ এখন বিষাক্ত গ্যাস তৈরি করছে, কারণ আমি তাদের মস্তিষ্কে সেই ফর্মুলাগুলো ঢুকিয়ে দিয়েছি। আমি আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছিলাম। এখন কেউ আমাকে সফল হওয়া থেকে বাধা দিতে পারবে না। এরপর সে ডায়নাকে একটা ভিশন দেখায় আর বলে, দেখো মানুষ কিভাবে আমাদের পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। তারপর সে ডায়নাকে বলে, আমাদের সঙ্গে যোগ দাও, আমরা পৃথিবীর মানুষদেরকে ধ্বংস করব, পরে এই পৃথিবী আমাদের হয়ে যাবে। সে আরো বলে, এই তলোয়ারটা যেটা তুমি ধরেছ সেটা দেবতাদের শেষ করতে পারে না, আসল অস্ত্র তো তুমি, যেটা জিউস তৈরি করেছে। আসলে জিউস ডায়নাকে তৈরি করেছে মানুষদেরকে রক্ষা করার জন্য এবং এরিসের সঙ্গে লড়াই করার জন্য। ডায়না এরিসকে বলে, আমি তোমার প্ল্যানের অংশ কখনোই হব না। এরপর ডায়না আর এরিসের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরিস এবার নিজের আসল রূপে ট্রান্সফার হয়। এদিকে স্টিভ আর তার সঙ্গীরা জানতে পারে জার্মানরা লন্ডনে বিষাক্ত গ্যাস ছড়ানোর জন্য প্লেনে বোমা লোড করছে। এই জন্য স্টিভ প্ল্যান করেছে প্লেনটাকে তারা বাতাসেই ধ্বংস করে দিবে, এতে করে গ্যাস পৃথিবীতে পৌঁছাবে না। অন্যদিকে ডায়না এরিসের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। একটা বোম ব্লাস্টে ডায়না একপাশে পড়ে যায়। স্টিভ এসে বলে, আমাকে চলে যেতে হবে। আর ডায়না বলে, চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। স্টিভ বলে, আমাকে মানুষদেরকে বাঁচাতে দাও। এরপর স্টিভ সেই প্লেনে উঠে যায় যেটাতে গ্যাসের বোমা ছিল। এদিকে এরিস তখনও চায় ডায়না যেন তার দলে যোগ দেয়, কিন্তু ডায়না কিছুতেই রাজি হয় না। তাই এরিস আক্রমণ করে ডায়নাকে মাটিতে ফেলে দেয়। তখন ডায়না আকাশের দিকে তাকিয়ে প্লেনটা দেখে, যেখানে স্টিভ নিজের সঙ্গে বোমা নিয়ে আকাশের দিকে এগিয়ে গিয়ে প্লেন ব্লাস্ট করে মারা যায়। ডায়না এটা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। ফলে ডায়না এরিসের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে যায় আর তার মধ্য থেকে অদ্ভুত অদ্ভুত শক্তি বের হতে থাকে। অন্যদিকে স্টিভের সঙ্গীরা গ্যাস তৈরি করা সদর দপ্তর ধ্বংস করে দেয়। তখন সেই ডাক্তার বেরিয়ে এসে ডায়নার সামনে এসে দাঁড়ায়। এরিস তাকে বলে, এটাই হলো মানুষের আসল চেহারা, এবার তাকে শেষ করে দাও। তারা একে অপরকে শেষ করতে যায়। ডায়না একটা ট্যাঙ্ক তুলে নিয়ে ডাক্তারকে শেষ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে স্টিভের একটা ভিশন দেখতে পায়। স্টিভ বিদায় নেওয়ার সময় বলেছিল, সব সময় ভালোবাসার পথ বেছে নিও। ডায়না তখন ডাক্তারকে ছেড়ে দিয়ে এরিসের দিকে ঝাঁপিয়ে পড়ে। এরিস তার শক্তি ব্যবহার করে ইলেকট্রিক পাওয়ার দিয়ে আঘাত করে, কিন্তু ডায়না তার হাতে সেই বিদ্যুৎ শোষণ করে নেয়। এরিস আবারও আক্রমণ করে। ডায়না এবার তার শরীরে বিদ্যুৎ শোষণ করে নিজের মধ্যে জমা করতে থাকে। এরপর সে আকাশে উড়ে গিয়ে সেই বিদ্যুৎ একসাথে করে এরিসের দিকে ছুঁড়ে মারে। ফলে এরিস শেষ হয়ে যায়। তাই সব যোদ্ধারাও যুদ্ধ শেষ করে দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই যুদ্ধ শেষ হয় এবং যোদ্ধারা শান্তিতে বাড়ি ফিরে আসে। তারা তাদের পরিবারের সঙ্গে আবারও দেখা করার সুযোগ পায় আর সবার মাঝে ছিল আনন্দ আর শান্তি। এরপর গল্প ফিরে আসে বর্তমান সময়ে, যেখানে ডায়না এই সবকিছু এতক্ষণ ভাবছিল। সে বলে, আমি সবসময় মানুষদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। এই যাত্রায় আমি দুটি জিনিস দেখেছি, অন্ধকার আর আলো, যেটা সত্যিকারের মানুষের ভিতরের অনুভূতি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অন্ধকারের দিকে যাব নাকি আলোর দিকে যাব। আমি জানি ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে বাঁচানো সম্ভব। পরে সে ব্যাটম্যানকে থ্যাঙ্কস জানানোর জন্য একটা চিঠি পাঠায়, কারণ সেই তাকে এই ছবিটা দিয়েছিল। শেষ দৃশ্যে দেখা যায় সে আবারও তার ওয়ান্ডার উইম্যানের পোশাক পরে পৃথিবী রক্ষার জন্য প্রস্তুত। এভাবেই এই গল্পের সমাপ্তি হয়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।